স্যার আমাকে আবার ইত্যাদিতে ডেকেছেন না কেন? আমি মাদকাসক্ত হলে তো উনি আমাকে ডাকতেন না। কে দেখতে যাব, কাকে দেখতে যাব না, হয়তো বা তারা আসেনি, সেটা তাদের ব্যাপার। এই জন্য কি খারাপ লাগে না? না, খারাপ কিছুই লাগে না। আমার এলাকার তো কথাই বলি, এক গ্রুপের ধরেন একটা ফ্যামিলির 5টা ছেলে, 5 জনের সাথেই আমি আপনি করে কথা বলছি। এবং আমাকে যারা তুই বলতো যশোরে, তাদের হয়তো বয়স কম ছিল, তারা তুই বলছে। বড় লোকের পোলা, বড় লোকের ছেলে। যখন আমি আকবর, এখন আমাকে গেলে তারা সালাম করে, ভাই বলে সম্বোধন করে। তা আমি আমার জায়গাটা ঠিক ছিলাম, আমি তাদেরকে সালাম করছি, আপনি করে কথা বলছি। চ্যানেলের এই ভিডিওটি আমাদের নিজস্ব নির্মাণ, মৌলিকভাবে প্রকৃত তথ্য তুলে ধরাতেই আমাদের নিজের অবস্থান। বানান ভিত্তিক খবর দিয়ে বিভ্রান্ত করা আমাদের উদ্দেশ্য নয়। এই কারণে সরাসরি মতামত প্রকাশ করা। তাই এই ভিডিওটি কোনো কিছু কপি বা অন্য পোস্ট করলে যথাযথ ব্যবস্থা নিতে আমরা বাধ্য থাকবো। ভাই, অনেকভাবে শোনা যায় যে আপনি বেশ মাদকাসক্ত ছিলেন, এসব কারণে আপনাকে অনেক ভুগতে হয়েছে। তো এই ব্যাপারে সত্যতা সম্পর্কে একটু জানতে চাই। আপনি কি আসলেই মাদকাসক্ত থেকে আপনার যে এখন যে অসুস্থতা, এর পেছনের কারণ কি মাদক? তাহলে আপনারা কি করেছেন? দেশের মানুষ তো আকবরকে চিনে। আমি যদি মাদকাসক্ত হইতাম, মিডিয়া তো আমাকে চিনে না। স্যার আমাকে আবার ইত্যাদিতে ডেকেছেন না কেন? আমি মাদকাসক্ত হলে তো উনি আমাকে ডাকতেন না। আজকে আমি মাদকাসক্ত হলে আপনারা টের পেতেন। মিডিয়া তো সারা বাংলাদেশে আছে। তো আমি কখনোই এটা করিনি। আমার ভিতরে ওই জ্ঞানটা ছিল। আমার মা আমাকে মানুষ করেছে, গরিব ছেলে আমি। আমার মার জন্য আমি আজকে আকবর। তো আমার ওই বোধটা ছিল যে আমাকে যদি মানুষ খারাপ বলে, তাহলে তো আমি আজকে আকবর হতাম না। আমার বাবা নেই, থেকেও ছিল না, এখন দুজনই নাই। তো হয়তো বা আমি আপনাদের ভালোবাসা নিয়ে চলি এবং চিন্তা করি যে আপনাদের ভালোবাসার জন্য কখনো ক্ষণ্ণ না হয়, আমি এই পথে হাঁটি। আমি কখনো মাদকাসক্ত ছিলাম না। এবারের অসুস্থতায় তো মৃত্যুসজ্জায় চলে গিয়েছিলেন। জি। তো গানের শিল্পীদের আপনার আশেপাশে খুব একটা দেখা যায়নি। তো এই নিয়ে মন খারাপ হয় না? না, মন খারাপের কিছু নাই। কেননা শিল্পী আমি একা থাকতে পছন্দ করি। আমি মিশি না, শিল্পীদের সাথে মিশি না। কোনো প্রোগ্রামে দেখা হলো, আমি বস বলি সবাইকে। কেন বলি? আমি একটা গরিব ছেলে, আমার শিক্ষা দীক্ষা নাই, আমি নিচের থেকে উঠে আসছি। আমি সবাইরে বস বলে ডাকি। কেন ডাকি? আমার জায়গাটা আমি জানি আমি কোথায়, এই জন্য আমি বস বলি। আজকে আমি যদি তাদেরকে অসম্মান করতাম, তাহলে আমি কিন্তু আমার বদনাম আপনারা জানতে পারতেন। আমি কিন্তু অসম্মান কাউকে করব না। তো আমার ব্যক্তিগত ব্যাপার, আমি কারকে দেখতে যাব, কাকে দেখতে যাব না, হয়তো বা তারা আসেনি, সেটা তাদের ব্যাপার। এই জন্য কি খারাপ লাগে না? না, খারাপ কিছুই লাগে না। তো শিল্পী মহলে কি আপনি যে বললেন যে আমি, আর সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে যে আজকে নাজরুল ভাই, আমার স্যার আমাকে দেখতে গেছে পিজিতে। আমার স্যার যাওয়াতে আমি ধন্য। আমার 1 সপ্তাহ না 15 দিন, 1 মাস এরকম না খেয়ে থাকতাম। হাসপাতালে ডাক্তারও পর্যন্ত প্রেশার দিয়েছে আমাকে, আপনি না খেলে সুস্থ হবেন না। আমার স্যারকে দেখছি, আমি তারপরের দিন থেকে খাইছি, কেন আমার পাশে কেউ ছিল না।
আমার আত্মীয় স্বজন যাই বলেন, আমার পাশে কেউ ছিল না। হ্যাঁ, যদি আমার ফ্যামিলির কেউ থাকতো সাহায্য করার, তাহলে আমি আকবর এত মিডিয়াতে আলোচিতও হতেন না। ঠিক আছে, তো আপনাদের জন্য আমি আজকে আকবর। আর আমার স্যার গেছে, উনি তো ব্যক্তিত্ব একজন, আমার স্যার গেছে, আমি এতে ধন্য। শিল্পী মহলে যে আপনি যে বললেন আপনি গরিব, আপনি রিক্সা চালিয়েছেন, তো আপনাকে কেউ চিনতো না, তারপরেও সাফল্য আসার পর মানে শিল্পীদের চোখে কখনো দেখছেন যে আপনাকে তারা একটু অন্য নজরে দেখছে বা ছোট করে দেখছে, এরকম কোনো? না না, আমার সামনে তারা অনেক ভালোবাসে আমাকে, পিছনে কি করলো আমি এটা দেখি না। পিছনে হয়তো করে, বা এটা আমার জানা নেই, কিন্তু আমার সামনে সবাই আমাকে ভালোবাসে। আচ্ছা, তো এই যে শিল্পীরা কি আপনাকে যে তাদের সহকর্মী, এটা কি তারা গ্রহণ করতে পেরেছে? বা শিল্পীরা যায়নি মানে শিল্পী ওই যে কি সমিতি, ওরা বলে শিল্পী ঐক্য জোট, ওরা ওনারা গিয়েছিলেন। ওই যে পুলিশের একজন আছে, ওনার নাম কি, হ্যাঁ, দিয়েতাব, ওনাকে আমি ধন্যবাদ দিই। উনি ওনার সহকর্মী যারা ছিলেন ওনাদেরকে পাঠিয়েছিলেন, আর ওনারাও অনেক সহযোগিতা করেছে। প্রধানমন্ত্রী পর্যন্ত সবাই মিলে আমাকে হেল্প করেছে। যায়নি তার মানে কেউ না, গেছে, অনেকে গেছে, অনেকে গেছে। কয়েকজনের নাম যদি বলতেন। ও মিলন ভাই, হ্যাঁ মিলন ভাই গান করে, উনি গেছিলেন। বাবু ভাই গেছিলেন, আর মিরপুরের হচ্ছে গিয়ে আপনার ম্যাম হচ্ছে গিয়ে শিল্পগোষ্ঠী। ওখানে মিরপুরের যত শিল্পগোষ্ঠী আছে, যারা আছে, ওদের একটা ক্লাব আছে, ওখানে থেকে আমরা সবাই গেছিল, ওরা যারা উচ্চ পর্যায়ের লেভেল। তপু ভাই আমার ফ্রেন্ড, ওই তপুর বাসাতে এটা করে, তো তপুর গেছিল। এখানে বকুল ভাই গেছিল, আরও অনেক ছিল, তাদের নাম জানি না। আজাদ ভাই ছিল, যে একসময় মমতাজের সাথে গিটার বাজাতেন, বেস গিটার। অনেকেই গেছিল, মানে শিল্পী এরা নামের থেকে যারা উচ্চ পর্যায়ে তারা অনেকে গেছিল। আকবর ভাই, পারিবারিকভাবে আপনি কতটা সুখী? অনেক অনেক সুখী। তারা আপনাকে সবসময় আপনার পাশে থেকেছে? হ্যাঁ, ছিল, এখনো আছে। আচ্ছা, তো শিল্পী মহলে আপনার সবথেকে কাছের বন্ধু কারা? সবাই বন্ধু আমার। থাকে না মানে খুবই অন্তরঙ্গ সম্পর্ক? না, সবাই বন্ধু আমার। এরকম দু একজনের নাম বলেন। আমি খুবই গরিব মানুষ, আমি রাস্তা থেকে উঠে আসছি এবং আমাকে সবাই ভালোবাসে, আমি ধন্য। ঠিক আছে, আমার সবাই বন্ধু। তো এর কারণে কি মানে আপনি গরিব মানুষ, রাস্তা থেকে উঠে এসেছেন, এই জন্য কি আপনার খুব কাছের কোনো বন্ধু হয়নি? না, আমি বন্ধু সবাইরে ভাবি। না, আপনাকে খুব কাছের মানুষ কে ভাবে? সবাই ভাবে। আচ্ছা, তো এই যে বললেন যে আপনি কয়েকজনের নাম তো বলতে পারলেন যে আপনাকে হাসপাতালে দেখতে গিয়েছিল, তো সবাই যদি আপনাকে বন্ধু ভেবেই থাকে, তো সবাই তো আপনাকে দেখতে যেত। হ্যাঁ, গেছে তো, ভার্সিটির পোলাপানেও গেছে, যে আমাকে টাকা দিয়েছে। যারা ভার্সিটি পড়ালেখা করে একটা ছাত্র, তারা বাসার থেকে যে টাকা পায় নিজে খরচ করতে পারে না, তারা যে আমার পাশে দাঁড়াইছে, আমি অবাক হয়ে গেছি। আমি ধন্য, আমি কৃতজ্ঞ আপনাদের প্রতি যে আপনারা আমাকে এত ভালোবাসেন। এবং আমি সবাইকে পছন্দ করি, সবাইকে সম্মান করি, যার জন্য আমি আজকে আকবর। আমি সবাই আমার বন্ধু, আমি সবাইকে সালাম করি। এক গ্রুপে, আমার এলাকার তো কথাই বলি, এক গ্রুপের ধরেন একটা ফ্যামিলির 5টা ছেলে, 5 জনের সাথেই আমি আপনি করে কথা বলছি। এবং আমাকে যারা তুই বলতো যশোরে, তাদের হয়তো বয়স কম ছিল, তারা তুই বলছে। বড় লোকের পোলা, বড় লোকের ছেলে, যখন আমি আকবর, এখন আমাকে গেলে তারা সালাম করে, ভাই বলে সম্মান করে। তা আমি আমার জায়গাটা ঠিক ছিলাম, আমি তাদেরকে সালাম করছি, আপনি করে কথা বলছি। কেননা ভাষা শিক্ষার শেষ নাই।
আপনি যদি আমার ছোট হন তাহলে আপনি বললে আমি ছোট হব না, আমি বড় থাকব। আমি সম্মান দিব, আমাকে সম্মান মানুষ করবে। সম্মান দিব না, আমি আকবর সম্মান পাবো না। প্রিয় দর্শক, চেয়েছিলাম যে শুধুমাত্র আকবরের ইন্টারভিউটা দিয়ে বা টেলপ যেমন দেই প্রত্যেকটা ইন্টারভিউর আগে পরে সেভাবে দিয়েই এই ভিডিওটি ছেড়ে দেব, কিন্তু না, মনে হলো যে এই ভিডিওটির পাশাপাশি আমার কিছু বলার দায় রয়েছে, এবং শুধু দায় আমার নয়, দায়িত্ববোধের জায়গাটিতে আপনারাও প্রিয় দর্শক বা আমার সাবস্ক্রাইবার্স যারা রয়েছেন, যারা এই ভিডিওটি দেখছেন, তাদেরও রয়েছে। এই কারণে বলি যে দেখুন, আকবর দরিদ্র পরিবার থেকে এসছেন এবং তিনি হানিফ সংকেত আমার গুরু, আমাদের অত্যন্ত প্রিয় শ্রদ্ধাভাজন দেশের গণমাধ্যম ব্যক্তিত্ব, সেই মানুষের হাত ধরে তার সাহচর্যে তার সহযোগিতা এসছেন। আমরা জানি যে হানিফ সংকেত শুধু এই আকবরকে নয়, আরও অনেককেই সহযোগিতা করেছেন। এখন যে বিষয়টি বলার আমার রয়েছে সেটা হচ্ছে, দেখুন, এত দরিদ্র পরিবার থেকে উঠে আসা যখন মধ্যবিত্ত বর্ণে প্রবেশ করে তখন কিন্তু অনেকগুলো অব্লিগেশনস তৈরি হয়। আগে যেমন যে কারো কাছে হয়তো টাকা চাইতে পারতেন, খাবার চাইতে পারতেন, বা সেই সুযোগ সেই অভ্যেসটা ছিল। আজকে আকবরের পরিবার বা আকবরের সাথে আমার যতটুকু জানাশোনা, তার সেই প্রতিবন্ধকতা জায়গাগুলো তৈরি হয়েছে। এটা কিন্তু বড় কষ্টের। যখন একজন শিল্পী সম্মান নিয়ে বাঁচে, তার ভেতরে একটা ইগো তৈরি হয়, তার ভেতরে একটা আত্মসম্মান বোধ তৈরি হয়। এই আত্মসম্মান বোধ যেমন মানুষের জন্য খুব জরুরি, তেমনি আকবরদের জন্য খুবই কষ্টের, যা বাইরে থেকে দেখা যায় না। তাই আমরা যে কেউ বা যিনি এই ভিডিওটি দেখছেন, তাদের যতটুকু পরিচিতি রয়েছে, আপনি যদি আপনার ঘরোয়া অনুষ্ঠান করেন, তাহলে এই ছেলেটিকে ডাকুন, আকবরকে ডাকুন। তার কিছু গান শুনে অন্য বড় শিল্পী বা অন্য জনপ্রিয় শিল্পীকে যা দিতেন তার থেকে কিছু কম দিলেও তবুও তাকে ডাকুন। কিংবা আপনি আপনার পরিচিত কোনো অর্গানাইজার বা আপনার প্রতিবেশী যারা বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে আয়োজন করেন, তাদেরকে বলুন যে আকবরকে কোনো না কোনো অনুষ্ঠানে অন্তত তাকে আমন্ত্রণ জানিয়ে তার গান শুনে তার গানের পারিশ্রমিকটা দেওয়া হোক, তার গানের সম্মানটা করা হোক। নয়তো এই যুবক, এই আকবর ভেতরে ধীরে ধীরে তিলে তিলে ক্ষয়ে যাচ্ছে। আমরা এই ইন্টারভিউর বাইরে অনেক কথা বলেছি, অনেক কথা শুনেছি, সেগুলো হয়তো অনেক প্রাসঙ্গিকতায় বা ইন্টারভিউর রুলস বা অন্যান্য অনেক বিষয়ে, বা তিনি নিজেও চাননি ক্যামেরার সামনে সেগুলো বলতে। কিন্তু সেই উপলব্ধি থেকে আমি বলছি, হাত জোর করে বলছি, আপনারা যারা দেখছেন এই টোটাল 3-4 পর্বের আকবরের ইন্টারভিউটি, তাদের প্রত্যেকের প্রতি আমি দায়িত্ব দিলাম যে আপনারা না পারেন, আপনি পাশের জনকে বলুন যে আপনার পরিবারের জন্মদিন বা যে কোনো উৎসব আয়োজনে যে বাজেটটি থাকে, সেই বাজেটের একাংশ আকবরকে ডেকে তার গান শুনে তাকে দেয়া হোক। তাকে ভিক্ষা দিতে বলছি না, তার এই পরিশ্রম, তার এই অসাধারণ গায়কির প্রতি সম্মান রাখতে বলছি। আমার এই ইন্টারভিউ নেবার মূল উদ্দেশ্য এটি যে আকবর মনে প্রাণে চাইছেন তার এই শারীরিক অসুস্থতা অনেকাংশে কেটে যাবে যখন সে নিয়মিত গান গাইতে পারবে, যখন সে আপনাদের কাছ থেকে যোগ্য সম্মানটা পাবে। সেই ডাকের অপেক্ষা কিন্তু আকবর রয়েছে। আমি জানি আপনার প্রিয় শিল্পী তালিকায় অনেকে রয়েছেন, থাকুক না সেই তালিকায় আকবরের নামটিও। প্রিয় দর্শক, আমার এই কথাটি প্লিজ অন্যভাবে নেবেন না। আমি তাকে কোনো সহযোগিতা দেবার কথা বলছি না। তার এই জীবন, তার এই স্ট্রাগল, তার এই বেড়ে ওঠা, বেঁচে থাকার যে স্বপ্ন, সম্মান নিয়ে, এটির প্রতি শ্রদ্ধা রাখতেই বলছি, আপনার প্রতি এই দায়িত্বটুকু রয়েছে। এই দায়িত্বটি পালন করলে আপনার কোনো ক্ষতি হবে না। সবাইকে স্বাগত জানাচ্ছি আকবরের এই ইন্টারভিউটি দেখার জন্য। সো প্রিয় দর্শক, আমার এই ভিডিওটি যদি আপনার কাছে এতটুকু ভালো লেগে থাকে, সেই সম্পর্কে মতামত জানান, বেল বাটনে প্রেস দিয়ে সংযুক্ত থাকুন এবং আপনি নিজে সাবস্ক্রাইব করুন, শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝে।